তো আজকের ক্লাসে মোটামুটি আমাদের ডিসকাশন সব কিছু ডেফিনেশন এবং বেসিক কনসেপ্ট সম্পর্কে করবো। কোনো থিওরাম টিওরাম আজকে পড়ানোর ইচ্ছাও নাই। তোমাদের সাথে গাল গপ্প করতে গিয়ে অলরেডি 11 মিনিট শেষ। তো এই যে বইয়ে এখান থেকে দেখো, আমি যে স্ক্রিনে দেখাচ্ছি, অ্যালজেব্রা নামে একটা টার্ম আছে, তাই না? তো এই অ্যালজেব্রা কিন্তু আবার ছোটোবেলা যে অ্যালজেব্রা পড়ে আসো, এটার মানে কিন্তু এই অ্যালজেব্রা না, মানে যে বীজগণিত যেটাকে আমরা বলি। তো এই অ্যালজেব্রার কোনো বাংলা সম্ভবত নাই আমার জানা মতে। যেমন গ্রুপ, গ্রুপ তো হচ্ছে দল, এটা কোনো কোনো বাংলা বই দেখেছি। রিংয়ের কোনো বাংলা দেখি নাই, তো ওরকমই আলজেব্রা দেখি নাই আর কি। তো তোমরা সবাই তো গ্রুপ ট্রুপ পড়ছো, গ্রুপের ডেফিনেশন, ভেক্টর স্পেসের ডেফিনেশন, রিং, এগুলো মনে আছে তো? এই তিনটা জিনিস জি স্যার, তিনটা মনে আছে। গ্রুপ, রিং আর হলো ভেক্টর স্পেস। তা গ্রুপের মধ্যে অপারেশন থাকে কয়টা? গ্রুপের মধ্যে অপারেশন, চারটে স্যার। স্যার হ্যাঁ, চারটা। চারটে স্যার। গ্রুপে অপারেশন চারটা থাকে। স্যার আমাদের যোগের, হ্যালো গ্রুপে গ্রুপ ডিফাইন করতে হলে অপারেশন কয়টা লাগে? স্যার ওই যে প্রপার্টি গুলা স্যার। বাইনারি অপারেশন কয়টা লাগে গ্রুপ ডিফাইন করতে? স্যার মূলত স্যার দুইটা, একটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন আর একটা হলো স্কেলার এডিশন। আরে তুমি তো একটার সাথে আরেকটা গুলাই ফেলতেছ। গ্রুপের কথা জিজ্ঞেস করছি, ভেক্টর স্পেসের কথা জিজ্ঞেস করি নাই। এদি সব খায় ফেলছো পুরনো ক্লাসের পড়া। স্যার গ্রুপটা তো মনে ছিল, আপনি একটু ধরাই দিলে স্যার পড়াটা পারবো। স্যার গ্রুপটা মনে আজ থাকার কথা স্যার। আরে গ্রুপ ডিফাইন করতে একটা অপারেশন লাগে, সেটা অ্যাডিশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে। গ্রুপ অপারেশন বলে আর কি একটা। জি স্যার। হ্যাঁ, যেমন রিয়েল নাম্বারের সেট, এটা কিন্তু একটা গ্রুপ যোগের সাপেক্ষে, ঠিক স্যার আছে? আমরা যে স্যার চারটে প্রমাণ করে স্যার বলছি যে এটা একটা গ্রুপ, যেমন অ্যাসোসিয়েটিভ ওগুলো কমিউনিটিভ। তো হচ্ছে সেই, মানে সেগুলো হচ্ছে এই অপারেশনটাকে নিয়ে, সেই সেটের যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে কিছু প্রপার্টিস। আমি বলছি অপারেশন মানে তুমি এলিমেন্টের সাথে যে এলিমেন্টের সংযোগ করবা, কানেকশন করবা, এদের মধ্যে যে কাজ করবা, সেই কাজ করার অপারেশন কয়টা? একটা। সেটা অ্যাডিশন জি হতে স্যার। পারে, স্যার মাল্টিপ্লিকেশনও হতে পারে। বুঝছো, বুঝছো ব্যাপারটা কি বলছি? জি স্যার। স্যার আমরা ভাবছি প্রপার্টি গুলাই আর না কি না স্যার, না, তাই। প্রপার্টি তো অন্য জিনিস। আমি তো তাহলে বলতামই যে অপারেশন, ওটা হচ্ছে অপারেশনগুলো সেই ভেক্টরের, সরি, সেটের এলিমেন্টগুলোর সাথে যেই আরও প্রপার্টি স্যাটিসফাই, সেগুলো হচ্ছে চারটা। কিন্তু এই যে এলিমেন্টের সাথে এলিমেন্টগুলো কিভাবে সমন্বয় হবে, কাজ করবে, সে অপারেশন তো একটা। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে আমরা পারছি। গ্রুপ ডিফাইন করতে কি বলি, যে জি কমা একটা ডট দেই, একটা ব্র্যাকেট জি দিয়ে স্যার। লিখি, তাই না? অপারেশন হুম। একটা। আর রিং ডিফাইন করতে অপারেশন কয়টা লাগে? স্যার স্যার দুইটা যোগের লাগে। ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে স্যার। রিং এর মধ্যে দুইটা লাগে, একটা হচ্ছে জি অ্যাডিশন স্যার। আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? জি স্যার। গ্রুপের মধ্যে কিন্তু যে অপারেশনটা হয় সেটা কিন্তু তোমার গুণও হতে পারে, যোগ হতে পারে, ওইটা স্পেসিফিক কোনো ফিক্সড নিয়ম নাই। কিন্তু রিং হইতে হলে একটা হইতে হবে যোগ, একটা হইতে হবে গুণ। এখন এই যোগ গুণ কিন্তু আমরা প্রচলিত যে যোগ গুণ হিসাব করি তার থেকে ব্যতিক্রম হতে পারে, কিন্তু নাম কিন্তু যোগ আর গুণই থাকবে আর কি, কিন্তু প্রসিডিউর ভিন্ন হতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আর ভেক্টর স্পেস ডিফাইন করতে হলে কয়টা অপারেশন লাগে? অপারেশন কয়টা? স্যার স্কেলার মাল্টিপ্লিকেশন। এত তাড়াতাড়ি ভুলে গেলে বা কনফিউজড হয়ে গেলে তো সমস্যা। এই স্যার কোশ্চেনটা আরেকবার করেন স্যার। বললাম যে ভেক্টর স্পেস ডিফাইন করতে হলে কয়টা অপারেশন লাগে? অপারেশন লাগে কয়টা? স্যার অপারেশন তো দুইটা লাগে স্যার, একটা হলো এডিশন আর একটা মাল্টিপ্লিকেশন। এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলতে হবে, একটা হচ্ছে ভেক্টর এডিশন, আর একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। স্কেলার না, স্কেলার মাল্টিপ্লিকেশন। জি স্কেলার স্যার, সরি স্যার। মাল্টিপ্লিকেশন।
স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, দেখো তাহলে রিং এর সাথে একটু মিল আছে, রিং এও কিন্তু দুইটা অপারেশন, জি স্যার। ভেক্টর স্পেসও কিন্তু দুইটা অপারেশন। হ্যাঁ, কিন্তু দুই অপারেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটাই কিন্তু ভাইবে অনেক জিজ্ঞেস করি যে রিং আর ভেক্টর স্পেসের মধ্যে তফাৎটা কোন জায়গায়। হ্যাঁ, রিং এর মধ্যে যে অপারেশনগুলো দুইটা আছে ওই দুইটা কিন্তু ওই রিং এর এলিমেন্টগুলোর মধ্যেই কাজ করতে হবে, মানে রিং এর মধ্যে থেকে দুইজনকে নিয়ে তুমি যোগ করতে হবে, রিং এর মধ্যে থেকেই দুইজনকে নিয়ে গুণ করতে হবে। কিন্তু ভেক্টর স্পেসে কি হয়, তোমার ভেক্টরের সাথে ভেক্টর যোগ করতে হবে। হ্যাঁ, কিন্তু গুণের বেলায় স্কেলার দিয়ে ভেক্টরকে গুণ করতে হবে। বুঝতে পারছো পার্থক্য? বুঝতে জি, স্যার। পারছো পার্থক্য? বোঝা গেছে? ক্লিয়ার তো? জি স্যার। ভাই ভাই বললে অ্যান্সার করতে পারবা তো? রিং আর ভেক্টর স্পেসের তফাৎ কি? তাইলে স্যার আরেকবার বলেন জি স্যার। স্যার, ইনশাআল্লাহ স্যার, পারবো মনে স্যার। রাখবো। আর সোজা জিনিস একবার বললে বুঝে ফেলার কথা। রিংয়ে জি যে স্যার। রিংয়ে যে আমরা যোগ করি সেটা রিং এর এলিমেন্টের সাথে এলিমেন্টের যোগ, গুণ করলেও রিং এর এলিমেন্টের সাথে রিং এর এলিমেন্ট গুণ করতে হয়। জি ঠিক আছে, স্যার। কিন্তু ভেক্টর স্পেসে যে গুণটা আছে সেই গুণটা কিন্তু স্কেলারের সাথে ভেক্টরের, মানে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ না, স্কেলারের সাথে ভেক্টরের গুণ। জি স্যার। কথা বুঝছো? জি স্যার। তো এই জন্য ভেক্টর স্পেস ডিফাইন করতে হলে দুইটা অপারেশন লাগে, একটা স্কেলার ফিল্ড লাগে। তাহলে টোটাল 4 জিনিস মিলিয়ে কিন্তু তোমার ভেক্টর স্পেস হয়। ও নিজে ক্লাস লাগবে, স্কেলার গুণ লাগবে, সেই স্কেলার গুণ কিভাবে ডিফাইন হবে সেইটার জন্য আবার একটা স্কেলার ফিল্ড নিয়ে আসতে হবে, কে নিয়ে আসতে হবে। কিন্তু রিংয়ের বেলায় কিন্তু এরকম নাই, রিংয়ে কিন্তু কোনো স্কেলার ফিল্ড নাই, সব কিছু নিজেদের মধ্যে। পার্থক্য বুঝতে পারছো? জি স্যার। এবার আসো অ্যালজেব্রায়। অ্যালজেব্রা হচ্ছে এই যে এখন তিনটা অপারেশনকে একসাথে চিন্তা করো, মানে এমন একটা সেট, হ্যাঁ, যার নিজের এলিমেন্টের সাথে নিজের এলিমেন্টের যোগ করা যায়, নিজের এলিমেন্টের সাথে নিজের এলিমেন্টের গুণ করা যায়, আবার স্কেলার দিয়ে নিজের এলিমেন্টের গুণ করা যায়। যদি এই তিন অপারেশন করা যায় তাহলে সেটা অ্যালজেব্রা হবে। কথা কি বুঝাইতে পারলাম? এই যে এতক্ষণ এই যে বুঝাইছি গ্রুপ, রিং, ভেক্টর স্পেস, গ্রুপ, রিং, ভেক্টর স্পেস, এই তেনোটার সব স্ট্রাকচার অ্যালজেব্রার মধ্যে থাকে। লাস্ট কথাটা শুনতে পাইনি স্যার। লাস্ট কথা বুঝো নাই? যেমন শুনতে পাইনি স্যার, এখন গ্রুপের মধ্যে স্যার, কি যে অ্যালজেব্রাটা আরেকবার বলেন স্যার একটু। অ্যালজেব্রা হচ্ছে যে যেমন ভেক্টর স্পেসের মধ্যে তোমার স্কেলার দিয়ে গুণ করা যায়, তাই না? আবার রিং এর মধ্যে কি নিজের এলিমেন্ট দিয়ে নিজের এলিমেন্ট গুণ করা লাগে। জি এখন স্যার। এই দুই ব্যাপারটা যদি আমি একসাথে আরেকটা সেটের উপরে সেট করে দেই, মানে আমি নিজের এলিমেন্টের সাথে নিজের এলিমেন্টও গুণ করতে পারবো, স্কেলার দিয়েও গুণ করতে পারবো, মানে এখন হচ্ছে অপারেশন তিনটা। বুঝছো জি কি? স্যার, বুঝতে পারছি। জি একটা স্যার। হচ্ছে ভেক্টর অ্যাডিশন, একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। কথা বুঝে গেছে? জি স্যার। তাহলে এই তিন অপারেশন থাকতে হবে। এই তিন অপারেশন থাকার পরে আরো কিছু, ওই যে এখন হচ্ছে এই অপারেশনগুলোর এক্সট্রা কিছু প্রপার্টি আছে। এই যে বইয়ে এখন তোমার স্ক্রিনে দেখো কি বলছে, যে আমরা যে যে মাল্টিপ্লিকেশনের কথা বলতেছি, মানে নিজের এলিমেন্টের সাথে নিজের মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, সেটা অ্যাসোসিয়েটিভ হইতে হবে। এই যে আমরা যদি প্রথমে দুইটা করি তারপর থার্ডটা গুণ করি, এরকম না করে প্রথমটার সাথে পরের দুইটার গুণ করলে যদি গুণ করি একই রেজাল্ট আসবে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হইতে হবে। আবার মাল্টিপ্লিকেশন এটা ডান থেকে এবং বাম থেকে ডিস্ট্রিবিউটিভ, মানে বন্টনযোগ্য হইতে হবে আর কি। আবার স্কেলার মাল্টিপ্লিকেশন যেটা আছে সেটা অ্যাসোসিয়েটিভ হইতে হবে, যে স্কেলারটা বাইরে দেই বা যে কোনো একটার সাথে দিয়ে গুণ করি বা পরেরটার সাথে দিয়ে গুণ করি একই রেজাল্ট আসবে। কথা বুঝছো? তাহলে এখন ডেফিনেশন একটু খেয়াল করো। এ লিনিয়ার স্পেস ইজ কল্ড অ্যান অ্যালজেব্রা ইফ ইট ইজ ইকুইপড উইথ অ্যান অ্যাডিশনাল থার্ড কম্পোজিশন নোজ অ্যাজ মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস, যেটা এটা তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে। তার মানে ভেক্টর স্পেসে কিন্তু, আবার খেয়াল করো, ভেক্টর স্পেসে কিন্তু ভেক্টরের সাথে ভেক্টর গুণ করার কোনো নিয়ম ছিল না। বুঝতে পারতেছো? ভেক্টর স্পেসে স্যার। ভেক্টরের সাথে ভেক্টর গুণ করার কোনো নিয়ম ছিল না, কিন্তু অ্যালজেব্রার মধ্যে আমরা কিন্তু ভেক্টরের সাথে ভেক্টর গুণ করতে পারবো, স্কেলারের সাথে ভেক্টর গুণ করতে পারবো, ভেক্টরের সাথে ভেক্টরের যোগ করতে পারবো। তারপরে আগেই বলে দিছে অ্যালজেব্রা কিন্তু শুরু থেকেই একটা ভেক্টর স্পেস,
এখন স্পেসের সাথে তার রিং এর একটা প্রপার্টি অ্যাড করে দিলাম। কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার বোঝা গেছে। তাহলে অ্যালজেব্রা হচ্ছে একটা ভেক্টর স্পেসও হবে, একটা রিংও হবে। রিংও হইতে হবে, গ্রুপও হইতে হবে, আবার ভেক্টর স্পেসও হইতে হবে। মানে তিন জিনিসের প্রপার্টি একটার মধ্যে এসে মিলছে। কথা বুঝে গেছে? জি স্যার বোঝা গেছে। তাহলে অ্যালজেব্রা এটা একটা গ্রুপ, এটা একটা রিং, আবার এটা একটা ভেক্টর স্পেস। মানে এখানে তুমি তিন অপারেশন চালাইতে পারবা, তখন এটা গিয়ে কি হবে? অ্যালজেব্রা হবে। তো এখানে প্রথমে ভেক্টর স্পেস দিয়ে অ্যালজেব্রা বুঝাইলো। তাহলে অল্টারনেটিভলি আমরা তোমার রিং দিয়েও অ্যালজেব্রা বুঝাইতে পারি। রিং এর মধ্যে এখন যদি আমরা আবার ওই যে স্কেলার মাল্টিপ্লিকেশন করার রুলটা অ্যাড করে দিই, তাহলে সেটা অ্যালজেব্রা হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এই যে এই তিন প্রপার্টি, ওই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই তিন প্রপার্টি আবার যেন ঠিক থাকে। এটা যদি করা হয় তাহলে সেটা অ্যালজেব্রা হবে। তাহলে অ্যালজেব্রা ক্লিয়ার সবার? বুঝতে পারছো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তারপর এখানে এই যে নর্ম অ্যালজেব্রা আছে, বানাক অ্যালজেব্রা আছে, এগুলো রিডিং করলে তুমি বুঝবা, যেহেতু মূল সেট বুঝে ফেলছো, সমস্যা নাই। এগুলো একটু অ্যালজেব্রা আমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য পড়ালাম। জিনিসটা ইন্টারেস্টিং আর কি। হয়তো পরবর্তীতে তোমরা যদি মাস্টার্স বা পরে পিওর ম্যাথে কেউ রিসার্চ করো, এই জিনিসগুলো তোমার লাগতে পারে। এটা একদম সরাসরি ক খ শিখাইলাম তোমাকে আর কি, অ্যালজেব্রা কাকে বলে। এখন এটা আসলে কনভেক্স সেট, এটা আমাদের জরুরি জিনিস আর কি, বুঝতে হবে, জানতে হবে। কনভেক্স সেট হচ্ছে, কনভেক্স কম্বিনেশনটা আগে বুঝতে পারবে। লিনিয়ার কম্বিনেশন তো তোমরা বুঝছো, যেমন আমি ভেক্টর স্পেস থেকে দুইটা ভেক্টর নিলাম এক্স, আর একটা নিলাম ওয়াই। এক্স এর সাথে আলফা গুণ করলাম, ওয়াই এর সাথে বিটা গুণ করলাম, তারপরে যোগ করে দিয়ে নতুন ভেক্টর বানাই। তাই পরিবর্তন হলো কিন্তু তিনটা। এক্স থেকে আলফা এক্স বানাইলাম, ওয়াই থেকে বিটা ওয়াই বানাইলাম। তাহলে দুইটা ভেক্টর চেঞ্জ করলাম, সেই দুইটা ভেক্টরকে চেঞ্জ করার পর আবার যোগ করলাম, তারপর গিয়ে চেঞ্জ হলো। তাহলে এই যে আলফা এক্স প্লাস বিটা ওয়াই, এটা হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই এর লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? কথা বুঝছো তো? জি স্যার বুঝতে পারছি। লিনিয়ার কম্বিনেশন সবাই আশা করি ধারণা আছে। যে কোনো একটাকে একটা স্কেলার দিয়ে গুণ করলাম, পরেরটাকে স্কেলার দিয়ে গুণ করলাম, তারপর যোগ করে দিলাম, এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন বলে। এখন তাহলে কনভেক্স কম্বিনেশনটা একটু বুঝো। ধরো এক্স এর 70% আর ওয়াই এর 30%, এটা হচ্ছে এক্স আর ওয়াই এর একটা কনভেক্স কম্বিনেশন আর কি। কনভেক্স কম্বিনেশন হইতে হলে তোমার সম্মিলিত যোগফল, যে স্কেলারগুলো থাকবে তাদের যোগফল এক হইতে হবে। মানে ওই যে আলফা আর বিটা একটু আগে যে বুঝাইলাম, সেটার যোগফল যদি এক্স্যাক্টলি এক হয়, তখন সেটা কনভেক্স কম্বিনেশন বলে আর কি। তা লিনিয়ার কম্বিনেশন কিন্তু থেকে কনভেক্স কম্বিনেশন কিন্তু আর একটু পরের ধারণা। মানে কনভেক্স কম্বিনেশনটা কিন্তু এক ধরনের লিনিয়ার কম্বিনেশন, বাট রেস্ট্রিকশন আছে। তাহলে কনভেক্স কম্বিনেশন কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। অর্থাৎ আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইকুয়াল টু 1 হবে। না না, ওইটা না, ওইটা আলফা প্লাস বিটা সমান 1 হবে। ওই যে স্কেলার দুইটা, তাদের যোগফল 1 হইতে হবে। জি স্যার তাহলে বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। যেমন ওই আবার বলি, এক্স এর হয়তো তুমি 40% নিলা, ওয়াই এর 60% নিলা, মানে 0.6 আর 0.4, একটার সাথে 0.6 গুণ করলা, আরেকটার সাথে 0.4 গুণ করলা, তাহলে যোগ করলা, তাহলে এটা একটা ওদের কনভেক্স কম্বিনেশন হবে। কথা বুঝছো? মানে এখানে তিনটা নেওয়া যাবে না স্যার? আলফা বিটা গামা সেটা নিলে তিনটা ভেক্টর নিলেও ওই একই। তোমার মনে করো একটার 30%, আরেকটার 40%, আরেকটার 30%, ওই যত স্কেলারই নাও সব স্কেলারের যোগফল এক হইতে হবে বা 100% হইতে হবে। জি স্যার। কথা বুঝা গেছে? জি জি স্যার। স্যার বুঝা গেছে। ওই চাকরির পরীক্ষা দেখবা এরকম দুই একটা অঙ্ক আছে, বিশেষ করে ভাইবা যে এত পার্সেন্ট অ্যাসিড এটার মধ্যে আছে, ওইটার মধ্যে এত পার্সেন্ট অ্যাসিড আছে, দুইটার দ্রবণ মিলে আমি আসলে ফাইনালি এত পার্সেন্ট অ্যাসিড আছে এরকম বানাইতে চাই, তাহলে তো কোনটা থেকে কত মিলি নেওয়া লাগবে। হ্যাঁ, দেখবে এরকম অঙ্ক আছে। তো ওই অঙ্কগুলা করলে এটা আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল বুঝবা। এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, একটা স্পেশাল টাইপ, কনভেক্স কম্বিনেশন।
সো এখন কনভেক্স কম্বিনেশন যদি বুঝে যাও তাহলে কনভেক্স সেট বুঝবা। কোনো সেটের যে কোনো দুইটা এলিমেন্টের কনভেক্স কম্বিনেশন যদি ওই সেটের এলিমেন্ট হয় তাহলে সেটা কনভেক্স সেট হয়। মানে হচ্ছে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। ক্লোজার প্রপার্টি মানে কনভেক্স কম্বিনেশন নিলে ওর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, যদি এটা অলওয়েজ হয় তাহলে সেটা কনভেক্স সেট হয়। বুঝাইতে পারছি? জি স্যার। বুঝছো সবাই? বুঝছো ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই যে এখানে ওরা লেখে বুঝাইলো, যদি মনে করো এক্স এর সাথে আমি 1 মাইনাস টি গুণ করলাম একটা স্কেলার, আর ওয়াই এর সাথে টি গুণ করলাম, তাহলে এইভাবে যোগ করার কারণে যদি নতুন যে ভেক্টরটা হয় সেটাও যদি আমার সেটের মধ্যে বিলং করে তাহলেই সেটা কনভেক্স সেট হবে। তাহলে কনভেক্স সেট মানেই সেখান থেকে র্যান্ডমলি যে কোনো দুইটা ভেক্টর মানে দুইটা এলিমেন্ট চুজ করলে তাদের কনভেক্স কম্বিনেশন নিলে সেই নতুন জিনিসটাও ওই সেটের এলিমেন্ট হইতে হবে, তাহলেই কনভেক্স সেট হবে। ক্লিয়ার সবাই? স্যার, স্যার এখানে টিটা 0 থেকে 1 এর ভিতরে দিতে কেন? আরে সেটা তো এই না, তুমি আলফা বিটা চিন্তা করো না। 1 মাইনাস টিটা হচ্ছে আলফা আর টিটা হচ্ছে বিটা, যোগফল কত? 1 স্যার। কথা বুঝছো? এই যে পরের লাইনে খেয়াল করো, ওইখানে আবার আলাদা, ওই যে আলফা বিটা বলতে সেটা পি কিউ দিয়ে লিখছে, পি এক্স প্লাস কিউ ওয়াই সাজ দ্যাট পি প্লাস কিউ হবে ইকুয়াল টু 1। কিন্তু না এখানে স্যার, এটা তো বুঝতে পারছি স্যার, হ্যাঁ? কিন্তু ওই যে ওখানে 0 থেকে কেন লিমিট দেওয়া সেজন্য? এখানে ওই যে পি কিউ বা আলফা বিটার একটা কন্ডিশন আছে, আলফা বিটা এটা হইতে হবে তোমার আবার গ্রেটার অর ইকুয়াল 0 মানে পজিটিভ হইতে হবে। এখন ওই পজিটিভ প্রপার্টি করার জন্য ওই যে 0 থেকে 1 এর মধ্যে না নিলে তো এটা তোমার নেগেটিভ চলে আসবে। ম্যাক্সিমাম 1 হইতে হবে, মিনিমাম 0 হইতে হবে। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এখন খেয়াল করে দেখো তোমরা, এই যে এটা ভেক্টর জিওমেট্রি বা ওই যে ভেক্টর ক্যালকুলাস এই জিনিসটা পড়ছো কিনা, যে একটা লাইনের ভেক্টর ইকুয়েশন এইভাবে লেখা যায়, আর ইকুয়াল টু 1 মাইনাস টি ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে এক্স আর ওয়াই হচ্ছে ওই লাইনের উপর দুইটা পয়েন্ট। মনে আছে এই জিনিস? জি স্যার। স্যার আরেকটু বলেন স্যার। লাইনের ইকুয়েশন, লাইনের ভেক্টর ইকুয়েশন করো না এসে? স্যার করছে হয়তো, কিন্তু স্যার মনে নাই। ক্যালকুলাসে ছিল। স্যার নামটাই পরিচিত লাগে, কিন্তু স্যার আর কিছুই মনে থাকে না। আহ, বলো কি? মানে স্যার টপিকস গুলা চেনা জানা লাগে, একটু হয়তো ধরাই দিলে পুরোটা পারি, কিন্তু স্যার শুরুটাই আসলে মনে থাকে না। শুরুটা মনে থাকবে না, পিছনের পড়া ভুলে গেলে তো সমস্যা। এরকম ছিল যে তোমার প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন, এক্স ইকুয়াল টু এ প্লাস ইউটি, ওয়াই ইকুয়াল টু বি প্লাস ভিটি, জেড ইকুয়াল টু সি প্লাস ডাব্লিউটি, এরকম ছিল। তাহলে এটা এমন একটা লাইন যেটা এবিসি পয়েন্ট দিয়ে পাস করে, আর যার ডিরেকশন কোসাইন মানে ডিরেকশন রেশিও হচ্ছে ইউভিডব্লিউ। মনে আছে? মনে পড়ে? ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন জ্যামিতিতে পড়েছো? জি স্যার পড়ছি। হ্যাঁ, স্যার পড়ছিলাম স্যার। আচ্ছা। তো একটা স্ট্রেট লাইন কিন্তু কনভেক্স সেট। একটা স্ট্রেট লাইন কিন্তু কনভেক্স সেট। লাইন সেগমেন্ট স্ট্রেট লাইন না। লাইন সেগমেন্ট বুঝো তো? আর লাইন আর লাইন সেগমেন্টের পার্থক্য বুঝো তো? লাইন আর লাইন সেগমেন্টের পার্থক্য? স্যার বুঝি না স্যার। আর লাইন তো হলো ইনফাইনাইট, এদিক ওদিক কোনো শেষ নাই। আর লাইন সেগমেন্ট হচ্ছে রেখাংশ, বাংলা যেটাকে বলি আর কি। এটার জি একটা স্যার, তাইলে বুঝি স্যার। স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট আছে। তা লাইন সেগমেন্ট, আর একটা হচ্ছে রশ্মি যেটাকে বলি আমরা। জি স্যার, এগুলা বুঝি স্যার। রশ্মি, রেখাংশ, রশ্মির রেখা। শুরু আছে শেষ নাই, লাইন সেগমেন্টের শুরু আছে শেষ আছে রেখাংশের, আর রেখার শুরু নাই শেষও নাই। বুঝছো? স্যার আমরা পড়ছি স্যার রশ্মির একটা বিন্দু আছে আর একটা বিন্দু শেষ নাই, আর রেখার স্যার দুইটা বিন্দু, কোন দুইটাই চলমান। স্যার রশ্মিটার একটা বিন্দু চলমান পড়ছে। ওটাই তো, শুরু আছে শেষ নাই। জি স্যার। এই জন্য বলে আলোক রশ্মি। আলো এক জায়গা থেকে শুরু হচ্ছে, কিন্তু সামনে যাচ্ছে তো যাচ্ছে, কোনো থামাথামি নেই।
জি স্যার। হ্যাঁ, আবার সংখ্যা রেখা দুই পাশে চলতেছে বিস্তৃত, কোনো থামাথামি নেই, দুই পাশে চলতেছে। ঠিক আছে। আর লাইন জি সেগমেন্ট স্যার। হলো একটা রেখার অংশ মাত্র, জি শুরু স্যার, আছে রেখা শেষ অংশ আছে। বুঝতে পারছি। তা এখন যে কোনো লাইন সেগমেন্ট, যে কোনো লাইন সেগমেন্ট, এটা হচ্ছে গিয়ে একটা কনভেক্স সেটের একটা উদাহরণ, খুব সিম্পল একটা উদাহরণ। ওই লাইন সেগমেন্টের মধ্যে যে কোনো পয়েন্ট দুইটা তুমি সিলেক্ট করো, তাদের লিনিয়ার কম্বিনেশন নাও, সেটা ওই লাইনের উপরই একটা পয়েন্ট হবে। ব্যাপারটা বুঝছো জিওমেট্রিক্যালি কি বলছি? জি স্যার, এটা তো হবেই স্যার। একটা লাইন সেগমেন্টের উপরে র্যান্ডমলি যে কোনো দুইটা পয়েন্ট তুমি চুজ করো, তাদের কনভেক্স কম্বিনেশন নাও, ওই লাইন সেগমেন্টেরই একটা পয়েন্ট হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। বুঝতে পারছো? কিন্তু জি স্যার। কম্বিনেশনটা যদি কনভেক্স কম্বিনেশন না হয়, অন্য যে কোনো লিনিয়ার কম্বিনেশন না হয়, তাহলে কিন্তু ওই লাইন সেগমেন্টের বাইরে চলে যেতে পারে। এই জিনিসটা বুঝছো তো? জি স্যার, বুঝছি। এজন্যই লাইন সেগমেন্টের এই যে ভেক্টর ইকুয়েশন হচ্ছে এটা, যে আর ইকুয়াল টু 1 - t ইন্টু এক্স প্লাস টি ওয়াই। তার মানে দেখো, এক্স আর ওয়াই এর কি কনভেক্স কম্বিনেশন নেওয়া হয়েছে না এখানে? খেয়াল জি করে স্যার। দেখো। আর মানে হচ্ছে এখানে তোমার ওই যে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, আর অ্যাকচুয়ালি এখানে যে এক্স আর ওয়াই লেখছে এরা হচ্ছে দুইটা পয়েন্ট আর কি। জি স্যার, আর 1 - t আর t এগুলো হচ্ছে হচ্ছে আমাদের। স্কেলার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ছিলাম 63 পেজে, আমাদের 64 পেজ এই যে চলে আসলো। এখন কিছু এক্সাম্পল আমরা ডিসকাস করি। এখানে কি বললো? এভরি ক্লোজড ইউনিট স্ফিয়ার ইজ এ কনভেক্স সেট। ক্লোজড ইউনিট স্ফিয়ার বুঝছো তো, যে এমন একটা সেট, মানে ভেক্টর স্পেসের মধ্যে এমন একটা সেট যে সেটের প্রত্যেকের নর্ম এক অথবা একের কম, মানে একটা বলের বাউন্ডারি এবং ভিতরে সমস্ত পয়েন্ট যেগুলো আছে সেটা নিয়ে যদি একটা সেট হয়, এই সেটটা একটা কনভেক্স সেট হবে। উদাহরণটা বুঝতে পারছো কি বলছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার 2 নম্বরে কি বলছে, যে ইন এ নর্মড লিনিয়ার স্পেস এভরি ওপেন স্ফিয়ার ইজ এ কনভেক্স সেট। এটাও আগেরটার মতো, এখানে বলছে এক রেডিয়াসের ইউনিট স্ফিয়ার কনভেক্স সেট হবে, আর এখানে বলছে এভরি স্ফিয়ার বাট ওপেন স্ফিয়ার। খেয়াল করে দেখো কি বলছে। জি স্যার, সেট দিয়ে কল্পনা করলে আমরা জানি স্যার ওপেন স্কয়ার অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট নিতে পারবো, সেজন্য এখানে স্যার শুধু লেস অর ইকুয়াল মানে লেস দেন দিছে। এখন না না, ফার্স্ট ব্র্যাকেট নিতে পারবো, ওটা তো ওপেনের জন্য সবসময়। এখন ফার্স্ট ব্র্যাকেট যেটা বললা ওটা তো শুধু হচ্ছে তোমার আর এর জন্য, অন্য জি স্যার, এর জন্য। অন্য জি স্যার। জায়গায় তো আর ফার্স্ট ব্র্যাকেটের কনসেপ্ট নাও চলতে পারে। জি স্যার। ঠিক আছে। এক্সাম্পল 3 কি বললো? এভরি সাবস্পেস অফ এ লিনিয়ার স্পেস ইজ এ কনভেক্স সেট। এটা একটু অনুধাবন করো জাস্ট, কথাটা ঠিক আছে কিনা। যে কোনো সাবস্পেস অটোমেটিক্যালি কনভেক্স সেট হবে। কেন হবে একটু কেউ বলো তো? বইয়ের লেখা আছে এখানে, কিন্তু আমি জাস্ট তোমার অনুধাবন থেকে বলো যে কেন এটা কনভেক্স সেট হচ্ছে। যে কোনো সাবস্পেস অটোমেটিক্যালি কনভেক্স সেট হবে, কারণ কি? কি কেউ বলতে পারো? স্যার মাথায় নেওয়ার চেষ্টা করতেছি স্যার। আরে সিম্পল জিনিস, সিম্পল জিনিস মিস করে গেলে এই অবস্থা হয়। চিন্তা করো, চিন্তা করো। স্যার লিনিয়ার স্পেসটা নিজে একটা যদি কনভেক্স সেট হয় তবে তার সাব স্পেসটাও কনভেক্স সেট হবে। না, লিনিয়ার স্পেস কনভেক্স এখানে কিন্তু এটা বলে নাই, বলছে যে একটা ভেক্টর স্পেসের যে কোনো সাবস্পেস সেটা বাই ডিফল্ট কনভেক্স সেট হবে। কেন? মূল স্পেসের কথা বলা হচ্ছে না, সাবস্পেসটা কনভেক্স হবে সেটা বলা হচ্ছে। স্যার বড় সেটটাই যদি স্যার কনভেক্স সেট হয় তবে সেখান আরে থেকে এখানে ছোট্ট একটা কনভেক্স, অংশ। এখানে কি মূল সেট কনভেক্স হবে এমন কোনো কথা বলা হয় নাই, বলা হচ্ছে জি স্যার। সাবস্পেসটা কেন কনভেক্স হবে।
সিম্পল জিনিস স্যার যতগুলো স্কেলার নেবো ওগুলা তো যোগফল 1 হবে তাই না? হ্যাঁ হইল যতগুলো স্কেলার যেমন আলফা আর বিটা নিই তাহলে আলফা আর বিটার যোগফল তো 1। হ্যাঁ ওয়ানের সাথে কনভেক্স হওয়ার ওইভাবে কোনো সম্পর্ক নেই। তোমার সিম্পল জিনিসটা কেন মাথায় নাও না? আরে বাবা, সাবস্পেস হইতে হলে যে কোনো দুইটার যে কোনো কম্বিনেশন তো ওই স্পেসের মধ্যেই থাকবে নাকি, ওই সাবস্পেসের মধ্যেই থাকবে নাকি? জি স্যার, কথা বুঝছো? এখন যে কোনো কম্বিনেশন যদি সেই সাবস্পেসের মধ্যে থাকে তা কনভেক্স কম্বিনেশন তো এমনিও থাকবে, এমনিই থাকবে, ওটা তো আর বাইরে যাওয়ার চান্স নাই। কথা বুঝছো কিনা কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। সাবস্পেস মানেই তো হলো নিজের এলিমেন্টগুলা যোগ বিয়োগ করলে ওর মধ্যেই তো থাকবে, সীমাবদ্ধ নাকি? জি স্যার, আমি সেইভাবেই বুঝাইতে চাইছিলাম স্যার। তো ঠিক আছে, এই কনসেপ্টে কিন্তু সব ভেক্টর স্পেস কনভেক্স সেট হবে, যে কোনো ভেক্টর স্পেস এটা কিন্তু কনভেক্স সেট হবে, কারণ লিনিয়ার কম্বিনেশন তো সবসময় ভেক্টর স্পেসের মধ্যে থাকতে বাধ্য, তাহলে কনভেক্স কম্বিনেশন তো এমনিই থাকবে, সেটাও তো এক ধরনের লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, বুঝতে জি পারছো? স্যার, ঠিক আছে। এখন 5 নম্বরে কি বললো? দ্য ইন্টারসেকশন অফ এনি ফ্যামিলি অফ কনভেক্স সেট ইজ কনভেক্স। এখানে ইন্টারসেকশনের কথা বলা হচ্ছে এবং এনি বলা হয়েছে যে কোনো সংখ্যক। আমি যদি কনভেক্স সেটের ইউনিয়ন নেই, সরি ইন্টারসেকশন নেই, তাহলে যে রেজাল্ট পাবো সেটা কনভেক্স হবে। এক্সাম্পল 6টা একটু বেশি ইম্পর্টেন্ট এবং এটা প্রমাণ সাপেক্ষ। প্রমাণটা যদি আমি করাবো না, জাস্ট পড়ে নিবা। কি বলছে যে if n is a non-linear space and A is a convex subset of n, then এর closure of A is also a convex set, মানে কনভেক্স সেটের ক্লোজারও কনভেক্স হবে। একটা লিনিয়ার স্পেসের মধ্যে থেকে যদি আমরা একটা কনভেক্স সেট চুজ করি তাহলে তার ক্লোজারও কনভেক্স হবে। স্যার একটা কথা ছিল স্যার, ইউনিয়নটা তো মনে হয় স্যার কখনোই হবে না, নাকি কখনো হতেও পারে? ইউনিয়ন হওয়ার ব্যাপারটা কি না হবে না কেন? কারণ একটু আগেই এটা তুমি একটা ডিফল্ট উদাহরণ দিতে পারো। মনে হয় একটা ভেক্টর স্পেসে আমি দুইটা আলাদা আলাদা স্ফেয়ার নিলাম, ওপেন স্ফেয়ার, ঠিক আছে? তা এই যে দেখো 2 নম্বরে কি বলা আছে, ইন এ নন লিনিয়ার স্পেসে এভরি ওপেন স্ফেয়ার কি হবে? কনভেক্স সেট হবে। জি স্যার। তাহলে আমি যদি দুইটা আলাদা আলাদা স্ফেয়ার যাদের মধ্যে কমন কিছু নাই এমন দুইটাকে ইউনিয়ন করি, খেয়াল করো এখানকার পয়েন্ট নিলাম আর ওইখানকার একটা পয়েন্ট নিলাম, এখন এদের মধ্যে যদি আমি কনভেক্স কম্বিনেশন নেই, এই দুই স্ফেয়ারের বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়তেই পারে। জি স্যার। কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই কারণেই আমরা যদি ইউনিয়ন নেই তাহলে ইউনিয়ন সেটা কনভেক্স নাও হতে পারে, কিন্তু ইন্টারসেকশন নিলে সেটা অবশ্যই কি হবে? কনভেক্স নিবে, কারণ ইন্টারসেকশন মানেই তো আসলে দুইটা জায়গার কমন জায়গাটা নেওয়া, তাই না? জি স্যার, জি স্যার। তো এই জন্য সেটা কনভেক্সের প্রপার্টি স্যাটিসফাই করবে, সমস্যা নাই। এখন 6 নাম্বারটা তোমরা একটু দেখে নিও। তো এরপরে ইম্পর্টেন্ট জিনিস এগুলো একটু বুঝতে হবে যে ইকুইভ্যালেন্ট নর্ম কাকে বলে। আগেই বলছি যে একই সেটের উপরে, মানে সেট না ভেক্টর স্পেস, কারণ নর্ম ডিফাইন করতে হলে ভেক্টর স্পেস লাগবে। একই ভেক্টর স্পেসের মধ্যে আমরা আলাদা আলাদাভাবে অনেক নর্ম ডিফাইন করতে পারি, একটা দুইটা না, কারণ এই নর্মের প্রপার্টি স্যাটিসফাই করলেই হলো। একই স্পেসের উপরে আমরা আলাদা আলাদা অনেক নর্ম ডিফাইন করতে পারি। এখন এই নর্মগুলো একটার ইকুইভ্যালেন্ট হওয়া বা না হওয়া বলতে কি বোঝায়, এই জিনিসটা একটু বুঝতে হবে। আগে একটু বেসিকটা বুঝলে তাহলে তোমরা কনসেপ্ট মানে পরের লেখাগুলো বুঝবা। ওরা বইতে লেখছে ব্যাখ্যাটা, আমি সেটাই তোমাদেরকে একটু বাংলায় একটু স্পেসিফিক্যালি বলি আর কি। আমরা নর্ম থেকে ম্যাট্রিক ডিফাইন করতে পারি, মনে আছে তো? নর্ম দিয়ে ম্যাট্রিক ডিফাইন করা যায়, খেয়াল আছে সবার? যেমন আমরা যদি দুইটা ভেক্টরের ম্যাট্রিক লিখি dxy, x আর y এর ম্যাট্রিক dxy ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল নর্ম, মানে নর্ম অফ x মাইনাস ওয়াই, এইভাবে আমরা ম্যাট্রিক ডিফাইন করতে পারি না? জি স্যার, পারি। বুঝতে পারছো? জি এখন স্যার। ম্যাট্রিকের এই যে এই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা
এই যে ওপেন সেটের কনসেপ্ট আনতে পারি, কারণ ওপেন সেটের কনসেপ্ট আনতে হলে কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য লাগে কি, যে ওপেন নাইবারহুড, তাই না? এরকম একটা লাগে না যে ওপেন নাইবারহুড। তা ওপেন নাইবারহুড নিতে হলে কি লাগে, যে আমরা সাধারণত ডিফাইন করার জন্য লিখি যে এক্স মাইনাসে নর্ম অফ এক্স মাইনাসে লেস দেন 1 বা লেস দেন আর বা কোনো একটা সংখ্যা থেকে কম, এইভাবে কিন্তু আমরা ওপেন নাইবারহুড ওই যে এপসাইলন দিয়ে যে আমরা ডিফাইন করি, মনে আছে তো সবাই ওপেন সেটের ডেফিনেশন, নাকি ভুলে গেছো সব? ওপেন সেটের ডেফিনেশন কি ছিল বলো তো, মনে আছে কারো? রিয়েল নাম্বারে যে আমরা ওপেন সেট করছিলাম সেখানে ওপেন সেটের ডেফিনেশন কি ছিল রিয়েল নাম্বারে? কমপ্লিমেন্টটা স্যার হবে, ক্লোজড হবে। আরে এটা তো করোলারি টাইপ কথা হইলো। অরিজিনাল ডেফিনেশন কি ওপেন সেট হওয়ার? সেটা এইভাবে ছিল যে মানে প্রথমটা থেকে আলফা যোগ আর দ্বিতীয় থেকে আলফা বিয়োগ করলে ওই সেটের মধ্যে থাকবে স্যার। ওপেন সেটের সব পয়েন্ট তার ইনার পয়েন্ট হবে। জি স্যার, জি স্যার। অর্থাৎ ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট যেটাকে বলে, ইনার পয়েন্ট না সরি, ইন্টেরিয়র পয়েন্ট। মনে আছে কি? জি স্যার মনে আছে। তা ইন্টেরিয়র পয়েন্ট মানে কি আবার সেটা বুঝতে হবে, নতুন ডেফিনেশন দিতে হবে। ইন্টেরিয়র পয়েন্ট মানে কি স্যার? ওই ইন্টেরিয়র পয়েন্ট আর এক্সটেরিয়র পয়েন্ট স্যার আমাদের ওই সেটের কে বাইরে চলে যাবে, কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট স্যার ওই এখন ভিতরে থাকা আর বাইরে থাকা এটা ওই চোখের দেখায় থাকা নিয়ে ডিফাইন না, এগুলোর একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, যে এই ঘটনা ঘটলে আমি ধরে নেব ভিতরে আছে, আর এই ঘটনা ঘটলে ধরে নেব বাইরে আছে। তো সেটা কি, কখন ভিতরে থাকবে কখন বাইরে থাকবে সেটা ম্যাথমেটিক্যালি বলতে হবে। তো স্যার ওটা তো আমরা প্রমাণ করছিলাম এক্স মাইনাস ইপসাইলন দিয়ে এইভাবেই স্যার, অর্থাৎ একটা গ্রাফ এঁকে ওখান থেকে। সব কিছু সেই মুখস্থ বিদ্যায় চলে যায় ঘুরে ফিরে। কি মুখস্থ করছিল সেটা? হ্যাঁ, ইন্টারের পয়েন্ট হওয়ার বৈশিষ্ট্য কি ছিল, যে সেই পয়েন্টকে সেন্টার করে বা কন্টেইন করে যদি একটা ওপেন নাইবারহুড বা একটা নাইবারহুড ওই সেটের ভিতরেই কন্টেইন থাকে ফুললি, তাহলে গিয়ে সেই পয়েন্টটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। মনে আছে তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কোনো একটা পয়েন্ট একটা সেটের ভিতরে পড়ে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে সেই পয়েন্টকে কন্টেইন করা অন্য আরেকটা নাইবারহুড ফুললি পুরোপুরি সে আমার মূল সেটের ভিতরে কনফাইন্ড কিনা। যদি সেরকম হয় তাহলে সেটা বলবো যে ইন্টেরিয়র পয়েন্ট। বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে সব পয়েন্ট যখন ইন্টেরিয়র পয়েন্ট হবে তখন সেটা কি হবে? ওপেন সেট হবে। ওপেন সেটের সমস্ত পয়েন্ট কি হইতে হবে? ইন্টেরিয়র পয়েন্ট হইতে হবে। ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওখানে কোনো এক্সটেরিয়র পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট থাকা যাবে না। তাহলে এই হলো ওপেন সেটের বৈশিষ্ট্য বুঝলা। এখন ওপেন সেটের কিন্তু মেইন ডেফিনেশন কিন্তু টপোলজিতে গিয়ে কিন্তু আলাদা। সেখানে কিন্তু বলা হচ্ছে আমরা যে টপোলজি ডিফাইন করতেছিলাম, টপোলজি ডিফাইন করার জন্য আমাদের ক্লাস অফ সাবসেট লাগে, তাই না? একটা সেটের অনেকগুলো সাবসেট লাগে। সেই সাবসেটগুলো যদি নির্দিষ্ট কিছু প্রপার্টি স্যাটিসফাই করে তখনই আমরা সেই সেটটাকে তার এই যে সাবসেটের ক্লাস সহ বলি টপোলজি। মনে আছে তো টপোলজির ডেফিনেশন? জি স্যার। স্যার আমার সমস্যাটা হয়েছে মেন কথা স্যার, এই টপোলজি কোর্সটা স্যার আমি মানে সম্পূর্ণটা এখনো পড়িনি স্যার, সেই জন্য। কেন পড়ো নাই কেন? কই গেছে? স্যার আসলে অনলাইনে ক্লাস হয়ে গেছে তো একটু ফাঁকি চুকি, মানে বাড়িতে ছিলাম। সেটা বুঝলাম, এজন্য কিন্তু টপোলজির ডেফিনেশন তো শুরুর পড়া। জি স্যার টপোলজি ডেফিনেশনটা পারবো স্যার। তো কি সেই ডেফিনেশন কি ছিল? টপোলজির ডেফিনেশন কি ছিল? স্যার টপোলজিক্যাল স্পেস নাকি স্যার টপোলজি? ওই দুইটাই বলো, একই কথা। টপোলজি আর টপোলজিক্যাল স্পেস। টপোলজি কি? টপোলজি
আমি বলি, শোনো মনোযোগ দিয়ে। ধরো একটা সেট এক্স, আর জি, স্যার। এটার অনেকগুলো সাবসেট, এটাকে বলতেছি ক্লাস অফ সাবসেট। এই ক্লাস অফ সাবসেট যদি নির্দিষ্ট কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, ঠিক আছে, নির্দিষ্ট কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, তখন এই এক্সকে তার এই ক্লাস অফ সাবসেটের সাথে বলি আমরা টপোলজিক্যাল স্পেস। আর এই যে ক্লাস অফ সাবসেট আছে এটাকে বলতেছি তখন টপোলজি অথবা টপোলজিক্যাল স্ট্রাকচার। জি স্যার। কথা বুঝতে পারছো? আর যদি এটা টপোলজিক্যাল স্পেস খেতাব পেয়ে যায় তাহলে যে টপোলজিক্যাল স্ট্রাকচার আমরা দাঁড় করাইলাম তাকে দিলাম, সেই ক্লাস অফ সাবসেটের মধ্যে যে সব সাবসেটগুলো আছে তাদেরকে তখন ওপেন সেট বলা হয়। কথা বোঝা গেছে কি বলছি? জি স্যার, বোঝা গেছে। এখন স্যার অনেকদিন আগে পড়ছি তো না, আমি আপনাকে ক্লিয়ারই স্যার বলতে পারতাম পুরোটা। স্যার টপোলজিক্যাল মোটামুটি স্যার ফার্স্ট মিডের পরে কিছু অংশ পড়ছি আর কি, তারপরে থেকে আর পড়া হয়নি স্যার, মানে অর্ধেক মতো পড়ছি কোর্সটা। তাহলে টপোলজিক্যাল স্পেস হচ্ছে একটা সেট এক্স, এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে তার ক্লাস অফ সাবসেট। সেই ক্লাস অফ সাবসেট নির্দিষ্ট কিছু ইউনিয়ন ইন্টারসেকশনের প্রপার্টি স্যাটিসফাই করবে, এবং এগুলো স্যাটিসফাই করার পরে টপোলজিক্যাল স্পেস হওয়ার পরে এই সাবসেটগুলোকে বলা হবে ওপেন সেট। বুঝছো তো? তিন জিনিস একসাথে, কিন্তু এক ডেফিনেশনে কিন্তু তিন জিনিস আসবে, টপোলজি, টপোলজিক্যাল স্পেস, তারপর হচ্ছে কি ওপেন সেট। ক্লিয়ার? এই তিন জিনিস ক্লিয়ার তো? জি স্যার। এই জন্য আমরা যখন রিয়েল নাম্বারের সেট বলি, হ্যাঁ রিয়েল নাম্বারের সেট, আমরা যদি এ বি ওপেন ইন্টারভেল নেই, এই আকারের যত ওপেন ইন্টারভেল আছে সবগুলো মিলে কিন্তু একটা টপোলজিক্যাল স্ট্রাকচার হবে আর এর জন্য। কথা বোঝা গেছে কি বলছি? জি স্যার। এরকম কিন্তু আরো অন্য ভিন্ন স্ট্রাকচার পসিবল। আবার ধরো আর এর কিছু সাবসেট নাও, কিন্তু সেগুলো ক্লোজ ব্র্যাকেটে, এবি ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে? তো এরা মিলেও কিন্তু টপোলজি হবে। খেয়াল করে দেখো, আর এর উপরে দুই ধরনের টপোলজি ডিফাইন করার কথা বলতেছি, একটা হচ্ছে ওপেন ইন্টারভেল এবি দিয়ে, আর একটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল এবি দিয়ে। দুইটা দিয়েই কিন্তু টপোলজি প্রমাণ করা যাবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। এখন খেয়াল করো, আমরা যে ক্লোজ ব্র্যাকেট দিয়ে মানে ক্লোজ ইন্টারভেল দিয়ে আমরা টপোলজি ডিফাইন করলাম, তখন কিন্তু এগুলোকে ওপেন বলতে হবে, কারণ এই ওপেন বলতে হবে টপোলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী, ব্র্যাকেট দিয়ে না। এই পার্থক্যটা বুঝছো কিনা? মানে যখন তুমি টপোলজিতে আসবা তখন কিন্তু ওপেন আর ক্লোজের মিনিং কিন্তু হবে বৈশিষ্ট্য দিয়ে, মানে তোমার ওই যে ক্লাস অফ সাবসেট দিয়ে কিন্তু তখন ডেফিনেশন দাঁড় করাইতে হবে। আর যখন তুমি রিয়েল অ্যানালিসিস আসবা তখন হচ্ছে ব্র্যাকেট দেখি তুমি ওপেন ক্লোজ বলতে পারবা। কথাটা ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি? জি স্যার। মানে আমি বলতে চাচ্ছি এ বি ক্লোজ ইন্টারভেল এটা কিন্তু টপোলজিক্যাল হিসাব অনুযায়ী ওপেন সেট বলা যেতে পারে যদি তারা টপোলজি গঠন করে। পার্থক্য বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ক্লোজ ইন্টারভেল নিলেও সেটা ওপেন সেট হওয়া পসিবল যদি আমরা ওইভাবে টপোলজিকে ডিল করি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো যে টপোলজি ডিফাইন করতে হলে অবভিয়াসলি বাই ডিফল্ট ওপেন সেটের একটা কনসেপ্ট চলে আসতেছে, তাই না? জি স্যার। এখন ওপেন সেট ওই যে আমরা রিয়েলের যেটা পড়ছি বা বুঝাইছি সেখানে বুঝাইতে কিন্তু ওই যে আমরা বলছিলাম যে একটা নাইবারহুড লাগবে। যদি একটা নাইবারহুড ফুললি ওই সেটের মধ্যে বিলং করে তখন সেটা কি হয়? ওপেন হয়। সো ওপেন স্যার হবে হ্যাঁ, স্যার। এখন এই নাইবারহুড বুঝাইতে গিয়ে কিন্তু ওই যে নর্মের ডেফিনেশন ইউজ করা যায়। তার মানে বলতে চাচ্ছি আমি একটা ভেক্টর স্পেসের নর্ম ডিফাইন করলাম, এই নর্ম দিয়ে আমি ম্যাট্রিক ডিফাইন করতে পারবো, এই ম্যাট্রিক দিয়ে আমি ওপেন সেটের কনসেপ্ট আনতে পারবো। তাহলে ওপেন সেটের কনসেপ্ট যেহেতু আসতেছে তাহলে এই ম্যাট্রিক দিয়ে একটা টপোলজিক্যাল স্ট্রাকচার দাঁড় করানো যাবে। ব্যাপারটা বুঝছো কিনা? দেখো একটা থেকে আরেকটা যাচ্ছে, কিন্তু একটা ভেক্টর স্পেসে আমি চাইলে নর্ম ডিফাইন করতে পারি, তাহলে নর্ম স্পেস হয়ে গেল। নর্ম থেকে ম্যাট্রিক ডিফাইন করতে পারি,
করা যাবেই যাবে, নর্ম দিয়ে সব সময় কোনো না কোনো ম্যাট্রিক ডিফাইন করা যাবে। ক্লিয়ার? বুঝতে জি পারছো? স্যার, ক্লিয়ার। এখন এই ম্যাট্রিক দিয়ে ওপেন সেট এর ডেফিনেশন দাঁড় করানো যাবে ম্যাট্রিক দিয়ে। এখন ওপেন সেটের ডেফিনেশন যখন দাঁড় করাইতে পারলাম, তখন একটা টপোলজিক্যাল স্ট্রাকচার চলে আসবে অটোমেটিক। ব্যাপারটা বুঝছো কিনা? কি প্যাস লাগতেছে বেশি? স্যার একদম শেষের কথাটা আবার বলেন একটু স্যার। আরে বললাম যে ওই ওপেন সেট পর্যন্ত বুঝছো তো, যে ম্যাট্রিক দিয়ে আমি ওপেন সেটের জি স্যার। ডেফিনেশন আনতে পারবো, ওপেন জি স্যার। সেট ডিফাইন করতে পারবো। এখন ওপেন সেট যেহেতু চলে আসলো, তাহলে বাই ডিফল্ট এমনি একটা টপোলজি বা টপোলজিক্যাল স্ট্রাকচার এখন সেই স্পেসের মধ্যে আমি আরোপ করতে পারবো। কারণ টপোলজি মানেই তো হচ্ছে ওপেন সেটের কনসেপ্টটা নিয়ে আসা। কথা বুঝা গেছে কিনা? জি স্যার, বোঝা গেছে। বুঝছো? আর বাকিরা বুঝছো সবাই কি বলতেছি? জি স্যার, কিছু কিছু বুঝতেছি স্যার। কিছু কিছু আমার তো এগুলো বুঝাইতে বুঝাইতে গলা ব্যথা হয়ে গেছে আজকে, সত্যি কথা। স্যার আসলে টপোলজি স্যার আমাদের অনেক গ্যাপ হয়েছে স্যার। টপোলজি কি স্যার, অনেক বেশি কি আমাদের গ্যাপ আছে স্যার। আরে বাবা, আমি তো টপোলজির অন্য জিনিসে যাইতে, আমি এখনো কিন্তু ডেফিনেশনে পড়ে আছি। আমি জি স্যার। আজকে কিন্তু তোমাদের টপোলজির ডেফিনেশন নিয়ে গেছাইতেছি, আর কিছু না কিন্তু। স্যার আসলে ওই আমাদের যদি মিড গুলো ভালোভাবে হতো, প্লাস একটা পরীক্ষা দিতাম টপোলজিতে, তাইলে হয়তো এই শোনো, সমস্যাটা এগুলো থাকতো না। হচ্ছে, আমি বলি এগুলো হচ্ছে বাজে অজুহাত। তোমার কাছে বই আছে, তুমি টপোলজির ডেফিনেশন পড়ছো, এখন তুমি টপোলজির ডেফিনেশন পড়ছো, মুখস্থ করছো, and বুঝতেছো না, তো এখানে সম্পূর্ণ না হলেও অন্তত 95% দোষ তোমার। তুমি টপোলজি বুঝো না, ডেফিনেশন বুঝবো না। এটা আমি জি স্যার, এটা আমি বললাম সত্যি যে কথা তুমি স্যার। তুমি যদি বলো স্যার আমি হসডর্ফ স্পেস বুঝি না, টি টু স্পেস টি ওয়ান স্পেস বুঝি না, আমি মেনে নিলাম, ঠিক আছে, এগুলো আরো পরেরই জিনিস। তুমি একটা কোর্সের প্রথম ডেফিনেশন টপোলজি কাকে বলে, টপোলজিক্যাল স্পেস কাকে বলে, সেটা বুঝো না, এটা তো আমি মানবো না, এটা তো জি মেনে স্যার, নেওয়া যায় কিন্তু না। আমাদের অনেক গাফিলতি আছে স্যার, এটা সত্যি কথা। আমি তো তোমার বললাম, তুমি যদি বলো স্যার টি ওয়ান টি টু টি থ্রি টি স্পেস এগুলো কি, আমি আগা মাথা কিছু মাথা বুঝি না, আমার মাথা খেলে না, আমি মেনে নিলাম যে খেলে না, ঠিক আছে, এটা পরের জিনিস। তুমি শুরুর ডেফিনেশন ক খ যদি না পারো, তাহলে কেমনে হবে? জি স্যার। এখন যেটা বললাম, নর্ম থেকে ম্যাট্রিক আসবে, ম্যাট্রিক থেকে ওপেন স্পেস ডিফাইন করা যাবে, ওপেন সেট ডিফাইন করা যাবে। ওপেন সেট আসলে সেখানে আমি টপোলজিক্যাল স্ট্রাকচার দাঁড় করাইতে পারবো, কারণ টপোলজিক্যাল স্ট্রাকচার মানেই হচ্ছে ক্লাস অফ ওপেন সাবসেট। মনে আছে তো? টপোলজি মানেই হচ্ছে, মানে বা টপোলজিক্যাল স্ট্রাক মানেই হচ্ছে একটা সেটের ক্লাস অফ ওপেন সাবসেট। কথা ক্লিয়ার কিনা? জি স্যার, কথা ক্লিয়ার। তাহলে আবার বলি, একটা নর্ম স্পেসের নর্ম থেকে ম্যাট্রিক আনা যাবে, ম্যাট্রিক থেকে ওপেন সেট ডিফাইন করা যাবে, ওপেন সেট ডিফাইন হয়ে গেলে সেখানে বাই ডিফল্ট টপোলজি চলে আসবে, মানে টপোলজিক্যাল স্ট্রাকচার চলে আসবে। কথা বুঝে গেছে? তাহলে এখন এটা হল গেলে একটা নর্মের ক্ষেত্রে। মনে করো একটা নর্ম, সেটা ধরো যে ওই যে নর্ম ওয়ান, এই যে এখানে ওরা মার্ক করে দিল যে নর্ম ওয়ান, এক্স এর নর্ম ওয়ান। ধরো আর একটা নর্ম আমরা এরকম ডিফাইন করলাম, নর্ম টু। এখন প্রথম নর্ম দিয়ে যেই টপোলজিক্যাল স্ট্রাকচার আমি শুরুতে পাইলাম, সেই একই স্ট্রাকচার যদি ওই দ্বিতীয় নর্ম দিয়েও আনা যায়, মানে আমি প্রথমে যে ওপেন সাবসেটগুলোর কথা ডিসকাশন করছিলাম প্রথম নর্ম দিয়ে, সেই ওপেন সাবসেটগুলো যদি দ্বিতীয় নর্ম দিয়েও আনা যায় বা ডিফাইন করা যায়, সেম টু সেম থাকে, তখন এই দুইটা নর্মকে বলবো ইকুইভ্যালেন্ট নর্ম। কথা বুঝছো কিনা? এবার ব্যাপার বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে এই যে বোল্ড আকারে লিখে দিচ্ছে, মিনিং অফ দ্য ওয়ার্ডস জেনারেট দ্য সেম টপোলজি, মানে দুইটা নর্ম ইকুইভ্যালেন্ট তখনই হবে, হোক তাদের ডেফিনিশন ভিন্ন, কিন্তু তারা একই টপোলজি স্ট্রাকচার নিয়ে আসতে পারবে, সেম টপোলজিক্যাল স্ট্রাকচার আনতে পারবে, তখন তারা ইকুইভ্যালেন্ট হবে। কথা বুঝতে পারছো কিনা এবার বলো? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝছো কি বলছি? বুঝতে পারছো? জি স্যার, মানে আগেই বলি, নর্ম ইকুইভ্যালেন্ট হওয়া মানে তাদের ডেফিনেশন সেম হবে সেটা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে সেই নর্ম দিয়ে আমি সেম টপোলজি আনতে পারবো। আলাদা আলাদা নর্ম দিয়ে যদি আমি সেম টপোলজি আনতে পারি, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট নর্ম বলতে পারবো। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন ইকুইভ্যালেন্ট নর্ম হওয়ার, এটা তো গেল তোমার বেসিক আলোচনা। এখন হচ্ছে আমি ক্যালকুলেটিভ আলোচনা কিভাবে করি
যদি আমি একটা নর্ম লিনিয়ার স্পেসের উপরে মনে করো নর্ম 1 নর্ম 2 ডিফাইন করলাম, আলাদা আলাদা দুটো নর্ম ডিফাইন করলাম। এখন যদি যে কোনো এক্স এর জন্য n এর ভিতর থেকে যে কোনো ভেক্টর এক্স এর জন্য আমি যদি এই ইনইকুয়ালিটি পাই, হ্যাঁ, এক্সিস্ট যে m এবং ফিক্সড, এই স্মল m আর ক্যাপিটাল M ফিক্স থাকে সকল এক্স এর জন্য, যে আমি m এর সাথে এক্স এর প্রথম নর্মের সাপেক্ষে যে রেজাল্ট আসলো গুণ করলাম, তারপরে x2 তারপর নর্ম হিসাব করলাম, আর একটা m এর সাথে x1 এর নর্ম গুণ করলাম। তাহলে যদি এখানে ব্যাপারটা খেয়াল করো কীরকম আসতেছে, তুমি যদি আর একটা জিনিস খেয়াল করো, আমরা যদি দুই পাশকে নর্ম এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে মানে এক্স প্রথম নর্ম দিয়ে যদি দুই পাশকে ভাগ করে দিই তাহলে কি হয় খেয়াল করো তো। আমি এই তিনটা সাইডকে x1 এর নর্ম দিয়ে মানে যে 1 নর্ম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মাঝখানে কি থাকবে, x এর দ্বিতীয় নর্ম ডিভাইডেড x এর প্রথম নর্ম, এরকম থাকবে না? আর এই পাশে থাকবে কি m আর ক্যাপিটাল M, দুইটা m থাকবে। তার মানে তুমি অন্যভাবে বুঝতে পারো যে ইকুইভ্যালেন্ট নর্ম হইতে গেলে দুইটা আলাদা আলাদা নর্মের সাপেক্ষে আমি যদি x এর নর্ম বের করি তাদের রেশিও নেই, এই রেশিওটা বাউন্ডেড হবে। কথাটা বুঝতে পারছো কিনা? এটাও কিন্তু বুঝায়। এই যে এই লাইনটা খেয়াল করো, ধরো আমি এই যে এই তিন সাইডে 1 নর্ম দিয়ে ভাগ করে দিলাম, মানে x এর 1 নর্ম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে আমি যদি আলাদা আলাদা নর্ম হিসাব করি দুই ডেফিনিশন অনুযায়ী, দোনো নর্মের যদি আমি রেশিও নেই সে রেশিওটা বাউন্ডেড হবে। কথাটা বুঝছো? জি স্যার। এই লাইনটা বুঝতে পারছো? যদি জি স্যার, বুঝতে পারছি। তাই দুই নর্মের রেশিও যদি একই ভেক্টরের, খেয়াল করো, একই ভেক্টরের দুই আলাদা আলাদা নর্মের যদি রেশিও বাউন্ডেড হয়, এরকম একটা ফিক্সড স্মল m ক্যাপিটাল M পাওয়া যায়। আবার খেয়াল করো এই একই ডেফিনেশন চাইলে কিন্তু অল্টারনেটিভলি আমি চাইলে এখানে x2 লিখতে পারতাম, এখানে x1, তারপরে x2, কারণ 1 আর 2 আগে পরে লেখার মতো কোনো পার্থক্য নাই, ডেফিনেশন সেম থাকবে। ওরা x1 এখানে আগে লিখছে, পরে x2, পরে আবার x1। আমি চাইলে এখানে x2 লিখতে পারতাম, এখানে x1 লিখতে পারতাম, আবার এখানে x2 লিখতে পারতাম, মানে অল্টারনেটিভলি। তার মানে আমি রেশিও নিলে দুই নর্মের রেশিও সেম ভেক্টরের জন্য দুই নর্মের রেশিও নিলে সে রেশিওটা কি বাউন্ডেড হবে। কথা বুঝতে পারছো কিনা? যদি হয় তাহলে সেটা ইকুইভ্যালেন্ট নর্ম হবে। এটা হচ্ছে আমি যদি ক্যালকুলেশন করি বা কোনো সংখ্যা টংখ্যা দিয়ে করতে চাই তাহলে। আর উপরে যেটা আছে সেটা হলো একদম বেসিক আলোচনা, যে সেম টপোলজি যদি পাওয়া যায় আলাদা আলাদা নর্ম দিয়ে তাহলে তার ইকুইভ্যালেন্ট নর্ম হবে। ক্লিয়ার কিনা? এই ইকুইভ্যালেন্ট নর্ম আজকে যা বুঝাইলাম মাথায় ঢুকায় রাখো, যদি আবার ভুলে যাও এই ভিডিও লেকচার কিন্তু আবার দেখবা, আবার দেখতে হবে, কারণ এই ইকুইভ্যালেন্ট নর্ম দিয়ে সামনে বড় প্রমাণ আছে, কয়েকটা থিওরেম আছে, তুমি ইকুইভ্যালেন্ট নর্ম যদি আবার হারাই ফেলো না বুঝো ওইখানে গিয়ে আটকায় যাবা। তো এই প্রমাণটা দেখে নিও থিওরেম 1 এর, আমি প্রমাণটা এখানে ডিসকাস করতেছি না। আচ্ছা, এখন লাস্ট আজকের জন্য এই যে কন্টিনিউয়াস লিনিয়ার ফাংশনাল কাকে বলে। এর আগে আমরা আজকে স্যার এই একটু আর 2-1 মিনিট, হ্যাঁ, এই যে কন্টিনিউয়াস লিনিয়ার ফাংশনাল কাকে বলে, এর আগে আমরা কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফরমেশন পড়ছিলাম, তাই না? এখন ট্রান্সফরমেশনগুলো কি ছিল? একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে যাওয়ার জন্য, বুঝতেছো কথা? ট্রান্সফরমেশন ছিল একটা স্পেস থেকে আরেকটা স্পেসে। তো যেমন আমরা এই যে n থেকে n প্রাইমে গেছিলাম, n থেকে n প্রাইমে, তখন এই টিটাকে বলছিলাম ট্রান্সফরমেশন। এখন যদি আমরা n থেকে r এ অথবা c এ যাই, মানে এই যে যেমন এখানে দেখো যে এমন একটা ফাংশন যেটা ট্রান্সফরমেশন যেটা n থেকে r এ কনভার্ট করে বা n থেকে c তে কনভার্ট করে, মানে ভেক্টরকে সংখ্যায় কনভার্ট করার যে ট্রান্সফরমেশন সেটাকে বলে ফাংশনাল। তাহলে ফাংশনের ডেফিনেশনটা ক্লিয়ার কিনা? ফাংশনাল কখন হবে? যখন আউটপুট সংখ্যায় আসবে। জি স্যার। যখন আউটপুট সংখ্যায় আসবে, ভেক্টর থেকে সংখ্যায় আসবে, ভেক্টর স্পেস থেকে আর এ অথবা সি তে কনভার্ট হবে, তখন সেই ট্রান্সফরমেশনটার নাম আলাদাভাবে আসবে ফাংশনাল। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা,
তাহলে বুঝতে পারলে আগামী ক্লাসে আবার আরো ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, এই যেখানে আছে এক্সটেনশন কাকে বলে। আজকে পড়ানোর ইচ্ছা ছিল, তোমাদের মাথা মতো গরম হয়ে গেছে বুঝতে পারতেছি, পরের ক্লাসে এটা পড়াই দিব না। স্যার বলো। স্যার শেষ সময় স্যার একটা রিকোয়েস্ট করছে, ইকুইভ্যালেন্ট নর্মটা আরেকবারও যদি বলতেন স্যার। আচ্ছা, ইকুইভ্যালেন্ট নর্ম হচ্ছে একটা নর্ম স্পেসে তো নর্ম ডিফাইন করা আছে, সেই নর্ম দিয়ে ম্যাট্রিক ডিফাইন করা যাবে। ম্যাট্রিক ডিফাইন করা যাবে, এটা তো বাই ডিফল্ট কথা জানোই, যে কোনো নর্ম দিয়ে অলওয়েজ একটা ম্যাট্রিক ডিফাইন করা যায়। এটাকে বলে জি স্যার। ইনডিউসড ম্যাট্রিক বলে। আবার যদি ভাইস ভার্সা, আবার নর্ম দিয়ে তুমি ম্যাট্রিক আনো, ম্যাট্রিক দিয়ে নর্ম আনো, ওটা বলে ইনডিউসড নর্ম। আবার বলে উল্টাটা করলে ইনডিউস ম্যাট্রিক। ব্যাপারটা এরকম, মানে ম্যাট্রিক দিয়ে নর্ম ডিফাইন করা যায়, নর্ম দিয়ে ম্যাট্রিক ডিফাইন করা যায়। কথা বোঝা গেছে? জি এখন স্যার। ম্যাট্রিক দিয়ে আমরা ওপেন সেটের ডেফিনেশন সেট করতে পারি। ওই যে ওপেন সেটের ডেফিনেশন ছিল যে ইন্টিরিয়র পয়েন্ট হবে, ইন্টিরিয়র পয়েন্ট মানে একটা ওপেন নাইবারহুড থাকতে হবে ওই সেটের মধ্যে কন্টেইন করা। এখানে কিন্তু ওই ম্যাট্রিক বা দূরত্বের একটা ব্যাপার আছে। ওপেন সেটের ডেফিনেশনও তুমি আবার দেখো, রিয়েলে দেখো বা রিয়েলের মধ্যেই দেখো ওপেন সেটের ডেফিনেশন কি আছে। আমি যদি ভিতরে একটা পয়েন্ট এক্স চুজ করি, তাহলে এক্স মাইনাস এপসাইলন, এক্স প্লাস এপসাইলন, এটা জি স্যার। পুরোটা আমার ওই ইসের মধ্যে থাকতে হবে। এই যে জি আমি স্যার, প্লাস এটা মাইনাস আছে। করতেছি, এটা কিন্তু আবার ইনইকুয়ালিটিতে কনভার্ট করা যায়। মানে এক্স মাইনাস এ, যে এপসাইলন এত থেকে ছোট, এরকম একটা ডেফিনেশন সেট করা যায়। ঠিক আছে? তো ওইখানে কিন্তু ওই যে ম্যাট্রিকের ইমপ্লিকেশন চলে আসতেছে। ব্যাপারটা বুঝছো কিনা? তার মানে ব্যাপারটা হচ্ছে নর্ম থেকে ম্যাট্রিক, ম্যাট্রিক থেকে ওপেন সেট ডিফাইন করা যায়, ওপেন সেট ডিফাইন করা গেলে টপোলজিক্যাল স্ট্রাকচার দাঁড় করানো যায়। সিকোয়েন্সটা বুঝো, নর্ম থেকে ম্যাট্রিক ডিফাইন করা যায়, ম্যাট্রিক দিয়ে ওপেন সেট ডিফাইন করা যায়, ওপেন সেট ডিফাইন করা গেলে তাহলে আমি টপোলজিক্যাল স্ট্রাকচার দাঁড় করাইতে পারবো। কথা বোঝা গেছে কিনা? টপোলজিক্যাল জি স্যার। স্ট্রাকচার মানে কি বলতেছি, একটা সেটের ক্লাস অফ সাবসেট, সেটাকে আমি টপোলজিক্যাল স্ট্রাকচার বা টপোলজি বলবো যদি সেই সাবসেটগুলা ইন্টারসেকশন ইউনিয়ন করার সার্টেন কিছু রুল স্যাটিসফাই করে। সেটা তুমি টপোলজির বইয়ের ফার্স্ট পেজে পাবা, একদম চ্যাপ্টারের শুরুতে পাবা যে সেই বৈশিষ্ট্যগুলো কি, যে আমাদের ক্লাস অফ সাবসেটের মধ্যে কি ফাঁকা সেট এবং ওই সেট নিজে ওই সাবসেটের ক্লাসের মধ্যে থাকতে হবে, যে কোনো দুইটার ইউনিয়ন নেই সেটা ওই ক্লাসের মধ্যে পড়তে হবে, যে কোনো দুইটার ইন্টারসেকশন নেই সেটা ওই সাবজেক্ট থাকতে হবে। এরকম 4টা রুল আছে দেখবা টপোলজি হওয়ার জন্য। জি স্যার। জি স্যার। ওই রুলগুলা এজন্য আমি অমিট করে যাই, বলি যে এই যে ক্লাস অফ সাবসেট, এটাকে টপোলজিক্যাল স্ট্রাকচার বলবো যদি এই সাবসেটগুলো নির্দিষ্ট কিছু ইউনিয়ন এবং ইন্টারসেকশনের প্রপার্টি স্যাটিসফাই করে, তখন এদেরকে বলা হবে ওপেন সেট। কথা বলা বোঝা গেছে কিনা? জি আর স্যার, আমি বোঝা এখানে গেছে। বলতেছি যে ম্যাট্রিক থেকে ওপেন সেট ডিফাইন করা যাবে, আর ওপেন সেট ডিফাইন করা গেলে ওখানেই তখন টপোলজিক্যাল স্ট্রাকচার নিয়ে আসা যাবে। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, একটা নর্মের সাথে আমি একটা টপোলজিক্যাল স্ট্রাকচারের রিলেট করতে পারতেছি। নর্ম দিয়ে ম্যাট্রিক, ম্যাট্রিক দিয়ে ওপেন সেট, ওপেন সেট থেকে টপোলজিক্যাল স্ট্রাকচার। ব্যাপার সিকোয়েন্স বুঝছো তো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন কথা হচ্ছে, একটা নর্ম দিয়ে আমি এরকম একটা স্ট্রাকচার পাইলাম, এই সেম স্ট্রাকচার যদি আরেকটা নর্ম দিয়ে আমি পাই, তখন এই দুই নর্মকে বলবো ইকুইভ্যালেন্ট, যদিও তাদের ডেফিনেশন ভিন্ন হোক। কথা জি স্যার, বুঝে এবার বুঝতে পারছি। বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। আচ্ছা স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।